যুগান্তকারী প্রতিবাদ, যা পরবর্তীতে বিপ্লবে পরিণত হয়। এখন পথ হারিয়েছে বলতে আদর্শ ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়াকে বোঝায়, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি একত্রে দাঁড়ায় এই বিপ্লব যেসব লক্ষ্য ও উদ্দেশ্য, যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায় বিচার নিশ্চিতকরণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা, এইসব বিষয় বা উদ্দেশ্য লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। কথায় আছে, স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা আজ জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এই নীতির উপর ভিত্তি করে আমাদের বিতর্ক উপস্থাপন করছি। আজ লাখো শহীদ, আজ হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজারো আহতদের প্রতিদানের বিনিময়ে আমরা এই জায়গায় এই জুলাই বিপ্লব প্রতিষ্ঠা করতে পেরে জুলাই বিপ্লব অর্জন করেছি। আজ আবু সাইদ এবং মুগ্ধের মতো শহীদেরা আমাদেরকে যে বিপ্লব এনে দিয়েছেন, যেই স্বাধীনতা এনে দিয়েছেন, সার্বভৌমত্ব এনে দিয়েছেন, তা কি পথ হারায়নি? যেমন আমরা চেয়েছিলাম একটি সুন্দর সার্বভৌমত্ব, অধিকার পাবো, অধিকার নিশ্চিত হবে প্রত্যেকটি জনগণের, এমন একটি রাষ্ট্র, কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি রাজনৈতিক দলগুলোর গদবাঁধা রাজনীতি, বাংলার ক্ষমতাসীন দলগুলোর আধিপত্য, অঙ্গ সংগঠন কর্তৃক করা চাঁদাবাজি, সন্ত্রাস, মুজিববাদী সংবিধানের সংশোধন হয়নি, সার্বভৌমত্ব নষ্ট হওয়ার আশঙ্কা। এগুলোই কি আমাদের কাম্য ছিল? বাংলার মানুষ ভেবেছিল 1.5 দশক ধরে জেগে বসা স্বৈরাচারের কালো ছায়া এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হয়তোবা বাংলার আকাশ থেকে চিরতরে দূর হয়ে যাবে। তাই তো সেদিন 16ই জুলাই আবু সাইদের সাহসী মৃত্যু দেখেছি, সেই জন্যই আমরা হাজারো শহীদের পঙ্গুত্ব দেখেছি, সেজন্যই আমরা হাজারো শহীদের রক্তাক্ত রাজপথ দেখেছি। কিন্তু আজ জুলাই পরবর্তী সময়ে এসে এখনও বৈষম্য, হানাহানি, নৈরাজ্য, দমনপীড়ন নীতি এখনও বহাল। এগুলো কি আমাদের কাম্য ছিল? তাহলে কি এটাই প্রমাণ হয় না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন? তার উপর আমি যদি বলতে চাই, বর্তমান সমাজে চলে আসা অনেক রীতিনীতি যেগুলো গত 1.5 দশক ধরে বহাল ছিল, এগুলো কি পরিবর্তন হয়েছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আজ এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, জুলাই বিপ্লব পথ হারিয়েছে। আজ আমরা দলীয়ভাবে এর বিপক্ষে অবস্থান নিচ্ছি এবং দলের প্রথম বক্তা হিসেবে আমি নিজের বক্তব্য তুলে ধরছি। মাননীয় সভাপতি, জুলাই বিপ্লব বলতে আমরা কি বুঝি? জুলাই বিপ্লব বলতে আমরা বুঝি 1 জুলাই 2024 আনুষ্ঠানিকভাবে সুরক্ষিত অংশগ্রহণের মাধ্যমে গণ অভ্যুত্থানে পরিণত হয়ে 5 আগস্ট 2024 স্বৈরাচারী সরকারের পতন ও দেশ ত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছিল। কিন্তু বিপ্লব চলাকালীন হাজার মানুষের দেশের জন্য জীবনদান, ছোট থেকে বৃদ্ধ সকল দেশের মানুষের রাজপথে ছুটে আসা, ইহা কোনো রাতারাতি ঘটা, তবে তা কখনো সংশ্লিষ্ট বিপ্লবকে ব্যর্থ প্রমাণ করে না। মাননীয় সভাপতি, বিপ্লব তখনই ব্যর্থ বা পথ হারানো বলা যায় যখন 1. বিপ্লবের চেতনা হতে মানুষ সরে আসে, 2. বিপ্লবের লক্ষ্য অর্জিত না পূর্বের চেয়ে খারাপ হলে, 4. আন্তর্জাতিক সভাপতি, আমরা জানি এই বিপ্লবের একদম শুরু থেকে লক্ষ্য কী ছিল। এই বিপ্লবের একদম শুরুর পর্যায়ে ছিল ভোটাপতা হ্রাসকরণ, এবং যখন হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রীদের হত্যা করা হয়, তখন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইহা গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং তখন দাবি উঠে তৎকালীন সরকার এবং সরকারের মন্ত্রিপরিষদের পদত্যাগের। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের পদত্যাগ ঘটে এবং একই সময়ে ভোটাপতা হ্রাসকরণ হয়। আবার যদি কি বলতে হয় মাননীয় সভাপতি, বিপ্লবের আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি। মাননীয় সভাপতি, এটা আমাদের সবার দ্বারা সম্পূর্ণরূপে প্রমাণিত যে বর্তমান বিপ্লব পরবর্তী সময়ে গঠিত সরকার জাতিসংঘ হতে শুরু করে ইউরোপ বলেন, আমেরিকা বলেন অথবা বলেন মধ্যপ্রাচ্য, সকল দেশের কূটনৈতিকদের মাঝে এই সরকারের স্বীকৃতি পেয়েছে। এবং একই সাথে যদি বলতে হয় বিপ্লবী চেতনার কথা, মাননীয় সভাপতি, একটি বিপ্লব ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জনগণের বিপ্লবের চেতনা মধ্যে ফিরে আসা। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে এখনও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু একই সাথে আমাদের দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় আসে এবং তাদের মুখের মধ্যে স্লোগান থাকে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এর দ্বারা সম্পূর্ণরূপে প্রমাণিত হয় এই বিপ্লবী চেতনা এখনো পর্যন্ত এই দেশের। মাননীয় সভাপতি, একই সাথে আমরা যদি দেখি বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান সমূহ পর্যন্ত রিপোর্ট করেছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। শুধু তাই নয় মাননীয় স্পিকার,
আমরা বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশের মধ্যে নতুন কোনো স্বৈরাচারী সরকার সৃষ্টি হয়নি। আর আমরা জন্মের পর থেকে দেখে এসেছি, যখনই আমরা কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যেতাম, তখনই আমাদের বিরোধী দলীয় ট্যাগ দেওয়া হতো, জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দেওয়া হতো, যা বর্তমানে নাই বললেই চলে। এবং একই সাথে কোটা ব্যবস্থা পূর্বের তুলনায় হ্রাসকরণ করা হয়েছে। এবং সবচাইতে বড় বিষয়, একটা গণতান্ত্রিক দেশের সবচাইতে বড় যে কয়েকটি প্রতিষ্ঠান, সবচেয়ে বড় যে একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এবং আমাদের বিপ্লব পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে দলীয়করণ মুক্ত করা হয়েছে মাননীয় সভাপতি। এবং দুর্নীতি গুম তা পূর্বের তুলনায় কমে এসেছে বিপ্লব পরবর্তী সময়ে মাননীয় সভাপতি। আর যাই হোক, আইনা করার মতো কোনো কলঙ্ক আমাদের বাংলাদেশে আর নাই। এবং একই সাথে বলতে চাই, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র। আপনি কোনোদিন একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে 17 বছরের একটা নৈরাজ্য, 17 বছরের একটা ব্যর্থ সিস্টেমকে আপনি 1 বছরে পরিবর্তন করতে পারবেন না। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে বলতে চাই, আমাদের দেশের বিপ্লব পরবর্তী সময়ে নতুন কোনো স্বৈরতা সৃষ্টি হয়নি, কোটা ব্যবস্থা পূর্বের মতো বহাল থাকেনি। এটি গণতান্ত্রিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তামিমকে। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসবেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা সেলিয়ার হোসেন সিলভিয়া, 11 ব্যাচ।